একটা সময় যে কংগ্রেসের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, রাজনৈতিক জীবনের সূচনা ঠিক যেই কংগ্রেসের হাত ধরে তিনি করেছিলেন, পরবর্তীতে সেই কংগ্রেসকে মুছে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান অনেকটাই রয়েছে। তবে বর্তমানে তৃণমূল কংগ্রেসের যা অবস্থা, একেবারে নির্বাচনের ফলাফল ঘোষণা অর্থাৎ ৪ঠা মের পর থেকে যেভাবে তৃণমূল ভাঙতে শুরু করেছে, আশঙ্কা করা হচ্ছে আবার সেই কংগ্রেসেই ফিরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন মহলে কিন্তু এই নিয়ে জল্পনা হচ্ছে। তবে প্রশ্ন হলো, কংগ্রেসকে কি বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন রয়েছে? অর্থাৎ কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে কংগ্রেসের কি কোনো সুবিধা রয়েছে? কারণ বর্তমানে যা পরিস্থিতি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়াতে কি কংগ্রেসে একটা বাড়তি চাপ হবে না? এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। নমস্কার স্যার, নিউজ বাংলায় নমস্কার। আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমে যে প্রশ্নটা করবো, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেসের একটা বড় ভূমিকা রয়েছে, বর্তমানে তিনি আবারও কংগ্রেসে ফিরে যেতে পারেন বলে বিভিন্ন মহলে জল্পনা হচ্ছে। আপনার কি মনে হয়, কংগ্রেসের কি বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রয়োজন? কংগ্রেসে ফেরা নিয়ে গত দুদিন ধরে, গতকাল অবশ্য অতটা হয়নি, প্রচুর এ নিয়ে চর্চা হয়েছিল। তা আমি তো মনে হয়নি যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ফিরবেন, এই খবরটা অতটা সত্যি। এটা মিডিয়াতে খুব হইচই হয়েছিল, কিন্তু পরে আজকে একটা কাগজে দেখলাম যে না, কংগ্রেসে ফেরার খবর সম্ভবত গুজব হতে পারে। কিন্তু যদি স্পেকুলেটিভ আলোচনাই করি, একাডেমিক আলোচনাই করি, তাহলে একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম তো কংগ্রেসে, কিন্তু কংগ্রেসই করতেন। ছাত্র পরিষদ না কি করতেন। তারপর দক্ষিণ কলকাতায় সুব্রত মুখার্জিতে, এবং কংগ্রেসে হয় আর কি, একজন দাদার নেতৃত্বে তার কিছু অনুগামী থাকে। সুব্রত মুখার্জির অনুগামী হিসেবেই তিনি রাজনৈতিক কার্যকলাপ করতেন। সুব্রত মুখার্জির মানে প্রেসক্রিপশনেই তিনি কিন্তু ইয়েতে দক্ষিণ কলকাতার পাশে যাদবপুর কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, এবং যাদবপুর কেন্দ্র থেকে জেতার পরে তো অন্য ইতিহাস তৈরি হয়ে গেছে। ফলে তার জন্ম কংগ্রেসে। কিন্তু আগামীতে পশ্চিমবঙ্গের যা অবস্থা, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যাবেন, আদৌ কেউ তাকে ঠাঁই দেবে কিনা, এটাও তো একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। দেখো, আমি কংগ্রেস সম্পর্কে যতটুকু আমার স্টাডি, আমি যতটুকু কংগ্রেসকে চিনি, এখনো পর্যন্ত কংগ্রেস একটা সর্বভারতীয় দল, অস্বীকার করার উপায় নেই। কিন্তু মনে রাখতে হবে, এই কংগ্রেস কিন্তু পরপর ৩টি লোকসভা নির্বাচনে ১০০টা আসন ক্রস করতে পারেনি। সবচেয়ে বেশি গত ২০২৪ লোকসভা নির্বাচন, তাই কটা পেয়েছিল? ৯৯টা। ১০০টা ক্রস করতে পারলো না। তাই কংগ্রেস যে বিরাট নিজে খুব ভালো জায়গায় আছে, সেটা বলা খুব মুশকিল। কিন্তু আবার এটাও তো ঠিক যে কংগ্রেসের আবার এখন সাপোর্ট বেশ চাই। কংগ্রেস বিভিন্ন জায়গায় ক্ষমতার পাশে থাকতে চায়, যার জন্যই তামিলনাড়ুতে যেই ডিএমকে সরকার সরে গেল, মানে সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো, কংগ্রেস সঙ্গে সঙ্গে ডিএমকে কে ডিচ করলো। ডিচ করে নতুন যে একজন মুখ্যমন্ত্রী যাকে সমর্থন করে করলো, সে হচ্ছে থালাপতি বিজয়। ফলে ডিএমকে কংগ্রেসকে ছেড়ে বেরিয়ে গেল। দীর্ঘদিন ধরে কংগ্রেস কিন্তু জোট সরকারের যে ভাবনাটা থেকে দূরে ছিল, পরে ওরা ভাবনার মধ্যে চলে আসে। এখনো পর্যন্ত এই জোট, ইন্ডি জোট, সেভাবে দানা বাঁধেনি। ফলে কংগ্রেস নিজে কতটা শক্তপোক্ত জায়গায় রয়েছে, আমার সে নিয়ে সন্দেহ আছে। ২, কংগ্রেসের সঙ্গে আলোচনা করতে গেলে মমতার সম্পর্ক, এটাও তো মনে রাখতে হবে যে কংগ্রেসের ২ শীর্ষ নেতা এবং নেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী, দুজনের বিরুদ্ধেই অজস্র অভিযোগ আছে। তার মধ্যে একটা অভিযোগ হচ্ছে, একটা বিশেষ খবরের কাগজ ন্যাশনাল হেরাল্ড, সেই ন্যাশনাল হেরাল্ড টাকা নয় ছয় কাণ্ড। ফলে তারাও খুব ভালো অবস্থায় নেই। সুতরাং কে কাকে যে হেল্পফুল হবে আমার বলা মুশকিল। এখানে তৃণমূল কংগ্রেস ডুবে গেছে, ওখানে কংগ্রেস পুরো ডুবে গেছে আমি না বললেও কংগ্রেস খুব ভালো অবস্থায় নেই। আসলে কংগ্রেসই পুরোনো আমলের জমিদারদের মতো, বলে না, জমিদার কিন্তু তাল পুকুরে ঘটি ডোবে না, মানে জল নেই আর কি। আর তৃণমূল হচ্ছে তার না ঘটি না বাটি, জল খাবার ঘটি নেই, ভিক্ষে করার বাটি নেই। ফলে এই যে কে কাকে সাহায্য করবে আমার পক্ষে বলা খুব মুশকিল। কিন্তু ওই আর কি, দুঃখে পরস্পরের গলা জড়িয়ে অনেক সময় কাঁদে না মানুষ, সেই জন্য লাগতে পারে ওদের আর কি। তবে বর্তমানে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে অবস্থা, একদিকে যেমন দেখলাম পরিষদীয় দল ভেঙে গেল বিধানসভায়, লোকসভাতেও একেবারে বিদ্রোহী শিবির করে আলাদা ব্লকে বসার কথা বলছেন কাকলি ঘোষ দস্তিদার সহ বেশ কয়েকজন বিদ্রোহী সাংসদরা। তো এই সময় দাঁড়িয়ে আগামী ১-২ মাসে তৃণমূলের কি ভবিষ্যৎ দেখছেন? দলটার কি হতে চলেছে, আপনার কি মনে হয়? আরে দলটার বর্তমান থাকলে তো ভবিষ্যৎ থাকবে। ও বর্তমান তো ঝরঝরে হয়ে গেছে। পশ্চিমবাংলায় তৃণমূলকে দুটো তৃণমূল বলে। আমি সোশ্যাল মিডিয়ার কথাটা ধার করে বলছি, একটা ঋত তৃণমূল, একটা মৃত তৃণমূল। ঋত মানে ওই যে ঋতব্রত, তার পক্ষে যারা আছে তারা ঋত, আর বাকি তৃণমূল যেটা সেটা মরে গেছে। একের পর এক এই দল ছেড়ে ওই তৃণমূলে চলে যাচ্ছে। আর তোমার কি মনে হয় ঋতব্রতর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কোনো অপোজিশনের ভূমিকা পালন করতে পারে? কিচ্ছু না। মানুষের আক্রোশ থেকে বাঁচতে, ডিমের হাত থেকে বাঁচতে এখন ওরা মোটামুটি একটা সেফ জায়গায় থাকার চেষ্টা করছে। অথচ
এই দলটা কিন্তু ৮০টা আসন পেয়েছে। ৮০টা তো কম আসন নয়। তারা তো চাইলে কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকা পালন করতে পারত। কোথায় করলো? আমরা ৭৭টা আসন পেয়েছিলাম, তার মধ্যে মেরে ধরে অনেককে ভাগিয়ে নিয়েছিল। তারপরেও ৬৮-৬৯টা লোককে নিয়ে তৃণমূলের একেবারে ঘুম কেড়ে নিয়েছিল ভারতীয় জনতা পার্টি। আমরা সেই অন্যায় করছি না, আমাদের ঘুম কাড়া সম্ভব নয়, কিন্তু কনস্ট্রাকটিভ অপোজিশন তো দরকার গণতন্ত্রে, সেটাই বা হচ্ছে কোথায়? ফলে এই দলটার সামনে আর ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই। আর ক্ষমতায় থাকার সময় এরা যা করেছে, এখন সেই দলে সবাই ভয় পাচ্ছে যে পাবলিক যেভাবে ক্ষেপে আছে যে আগামী দিনে পেলেই আচ্ছা সে দিয়ে দিচ্ছে। কালকে তো মানে ব্যাপারটা অনেকে হাসছে, কিন্তু জিনিসটা সিরিয়াসনেস ভেবে দেখো। এক ভদ্রমহিলা বলছে আমি দিল্লি থেকে ডিম নিয়ে এসেছি এটাকে মারবো বলে। দিল্লি থেকে জানি না প্লেন না ট্রেন কিসে এসছে। আরে যাতেই আসুক কয়েক হাজার টাকা খরচ হয়েছে তো। সে কয়েক হাজার টাকা খরচ করে এক ঝুড়ি ডিম নিয়ে এসে একজনকে মারবে বলে। মানে লোকের কতটা রাগ থাকতে পারে এদের ওপরে, কতটা ঘৃণা থাকতে পারে, রাগের চেয়ে বেশি ঘৃণা, কতটা মানে নির্লজ্জ এরা। এদের উচিত ছিল ঘরের মধ্যে ঢুকে বসে থাকা, মানুষের কাছে ক্ষমা চাওয়া, যা করেছি অপরাধ করেছি, যা সাজা দেবেন মেনে নেবো, আমি আর বেরোবো না। তার মধ্যে মুখ দেখাচ্ছে, তার মধ্যে বড় বড় কথা বলছে, তার মধ্যে মমতা ব্যানার্জি বলছে আমি হারিনি, আমাকে হারানো হয়েছে। তা সব মিলিয়ে মানে সত্যি ইটস দ্য ট্র্যাজিক পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি। একটা দলের এই উত্থান, এটা খুব ট্র্যাজেডি পশ্চিমবাংলার পক্ষে। মানে পশ্চিমবাংলার পক্ষে ভালো হচ্ছে ওদের চলে যাওয়া, কিন্তু এই দুঃখ যেটা দিয়ে গেল সেটাই দ্য মোস্ট ট্র্যাজিক পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি। আপনারা দীর্ঘদিন বিরোধী হিসাবে ছিলেন। সেখানে আমরা একরকম ভূমিকা দেখেছি বিজেপির তরফে। তবে বর্তমান যে প্রধান বিরোধী দল তৃণমূল, এরা প্রত্যেকেই যে সাংসদ বলুন, বিধায়ক বলুন, হঠাৎ করে যে তৃণমূল খারাপ যে বলতে শুরু করেছে। ওরা ১ মাসও বিরোধী দলে থেকে কাজ করতে পারছেন না। এই যে সবসময় শাসক দলে থাকার যে চেষ্টা, এটাকে নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা একটা অবশ্যই। তুমি যদি এটা আমাকে রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র শিক্ষকের দৃষ্টিকোণ থেকে বলতে বলো, আমি বলবো এটা ভীষণ উদ্বেগের। উদ্বেগের এই কারণে যে গণতন্ত্রে কনস্ট্রাকটিভ অপোজিশনের প্রয়োজন আছে। এটা আসছে কোত্থেকে? এই লোকগুলোর কোনো রকম কোনো মতাদর্শগত ভিত্তি নেই, কোনো মতাদর্শ নেই। এরা সবসময় ক্ষমতার কাছে থাকতে চায়। ভারতীয় জনতা পার্টি উঠে দাঁড়িয়েছে কেন? তার মতাদর্শ আছে। 1984 ভারতীয় জনতা পার্টি লোকসভায় ২ টো আসন পেয়েছিল। সবাই বলতে শুরু করেছিল বিজেপি বলে কিচ্ছু হয় না। এই পশ্চিমবাংলায় একজন সাংবাদিক বলেছিলেন ওই সময়, বিজেপিকে যদি পার্টি বলতে হয় তাহলে আরশোলাকে পাখি বলতে হয়। সে বিজেপিকে আজকে পরপর 3rd টাইম কেন্দ্রে ক্ষমতায় রয়েছে। প্রথম তারা ২৫ বছরের যে জোট সরকারের ভেঙে ২০১৪ সালে ক্ষমতায় এসেছিল, ২০১৯-এ আরো জিতেছিল। ২০২৪-এ যখন আমাদের রেজাল্ট অপেক্ষাকৃত একটু খারাপ হলো, অনেকে বলতে শুরু করেছিল এই এবার বিজেপি গেল বলে। যায়নি। মাননীয় প্রধানমন্ত্রী দেখে মনে হচ্ছে কোনো টেনশনে রয়েছে, দিব্যি কাজ করে যাচ্ছেন আগের মতোই। ফলে বিজেপি যে উঠে দাঁড়িয়েছে, কারণ বিজেপির নিজস্ব মতাদর্শ ভাবনা আছে, যার জন্য মানুষ তার নিজের জীবনও বিসর্জন দিতে পারে। কিন্তু তৃণমূলের কোনো মতাদর্শ নেই। এরা ক্ষমতা শিখেছে। এরা জানে যেভাবে ক্ষমতা করব, ক্ষমতার লোভে এরা একটা দলে আসে, কিছু কামায়, কিছু চারদিকে সম্পত্তি কিনে রাখে, এবং আল্টিমেটলি দল যদি ক্ষমতায় চলে যায় সেগুলো নিয়ে থাকবো। অনেক সাংবাদিককে জানি হয়তো টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠা করেছিল, প্রচুর কামিয়েছে। এখন শুনছি তারা বিভিন্ন জায়গায় রিসোর্ট আর হোটেল বানিয়ে চলছে। একদমই একটা শেষ প্রশ্ন করব। বর্তমানে তৃণমূলের যা অবস্থা, তারপরে আমরা দেখতে পাচ্ছি বামেরা তারা নিজেদেরকে আপাতত প্রধান বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছেন এবং বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ সহ বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ করছেন বিভিন্ন ইস্যুতে। বর্তমানে দাঁড়িয়ে মনে করা হচ্ছে তারাই পরবর্তীতে প্রধান বিরোধী হিসেবে এগিয়ে আসবে। আপনি কি মনে করেন এই বিষয়ে? আমি সেটা মনে করি না। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের আজকের যা দৈন্যদশা, তার জন্য কেউ যদি দায়ী থাকে তারা বামেরা, বিশেষত সিপিএম নামক এই যে দোআঁশলা বাম, ওরাই হচ্ছে এর জন্য সবচেয়ে বেশি দায়ী। আমি স্বপ্নেও ভাবি না যে এই সিপিএম আবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফোরফ্রন্টে আসছে। কক্ষনো আসতে দেওয়া যাবে না ওকে। সকলের উচিত তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কেন বলে দিচ্ছি। ওদের সর্বনাশ করা শুরু হয়েছে ১৯৬৭ থেকে। দেখো, পশ্চিমবঙ্গ খণ্ডিত অবস্থায় স্বাধীনতা লাভ করল ৪৭-এ। কিন্তু ৬৭ পর্যন্ত পশ্চিমবঙ্গ কিন্তু প্রথম ৩-৪টা রাজ্যের মধ্যে ছিল। অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা ১ নম্বরে। তারপরে জওহরলাল নেহেরুর আ একটা সর্বনাশা নীতি ছিল মাসুল সমীকরণ। তাতে পশ্চিমবঙ্গ কিছুটা নামলো। তারপরেও প্রথম ৩-৪ টের মধ্যে। ৬৭-তে প্রথম এই রাজ্যকে কব্জা করলো বামেরা। অজয় মুখার্জিকে পাপেট খাড়া করিয়ে সিপিএম আর সিপিআই কন্ট্রোল করতে শুরু করলো। তার মধ্যে সিপিএম একটা মারকুট্টে টাইপের একটা খুনে মানসিকতার বাম দল সিপিএম।
তারাই প্রথম এই রাজ্যে শিল্পকে ধ্বংস করলো। শিল্প মালিকদের মারধর করা, ম্যানেজারদের পেটানো, খুন করা, তার আগে কম্পিউটারকে ওরা তাড়িয়ে দিয়েছে। বলে গোটা পশ্চিমবঙ্গের ধ্বংসলীলা ওরা প্রথম শুরু করলো। তাদের থেকে একটা দলছুট গোষ্ঠী হয়ে গেল নকশাল। তাদের কাজ হলো মানুষকে হত্যা করা, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে শেষ করে দাও, পুড়িয়ে ছাই, জ্বালিয়ে ছাই করে দাও। তারা এটা করলো। ওইটা চলছিল ৭১ অব্দি। ওদের জব্দ করার জন্য কংগ্রেস যে গ্রুপটা তৈরি করলো, ছাত্র পরিষদ, যুব কংগ্রেসের গ্রুপ, তারা ক্ষমতা দখল করলো ৭২ সালে। এখন যারা মারপিট করে ক্ষমতায় এসছে, ক্ষমতা এলেও মারপিট করে, তারাই করেছে। গোটা ৭২ থেকে ৭৭ কংগ্রেসের দুটো গোষ্ঠী নিজেদের মধ্যে মারপিটই করে গেল। একদল মানুদা মানে সিদ্ধার্থ শঙ্কর রায়ের পক্ষে, একদল বিপক্ষে। ৭৭-এ আবার সিপিএম ফিরে এলো এবং তারপরে যারা বাকি ছিল পুঁজিপতি এ রাজ্য ছেড়ে, সেই যে পালালো, এই চত্বরে কেউ ফিরল না। হ্যাঁ, হলদিয়া পেট্রোকেমিক্যাল বা এরকম দু একটা এসছে, আর কেন্দ্রীয় কিছু সংস্থা এখানে বিনিয়োগ করেছে, আর কেউ বিনিয়োগ করেনি। ফলে পশ্চিমবাংলা পেছোতে পেছোতে একেবারে শেষের সারিতে গোটা ভারতবর্ষে ২৫তম, ২৬তম, ২২তম এই জায়গায় এসে কিন্তু পৌঁছেছে, পৌঁছে দিয়েছে সিপিএম। আমাদের আশা ছিল যে তৃণমূল কংগ্রেস অন্তত একটু সামনের দিকে নিয়ে যাবে। ও বাবা! সিপিএম যেখানে শেষ করেছিল, এরা সেখান থেকে শুরু করলো। তাদের যদি ১০টা লোক অটো চালাতো, একটা লোক তোলা তুলতো, এদের হচ্ছে ১০টা লোক অটো চালায়, ৫টা লোক তোলা তোলে। তারা কিছু টাকা পার্টিতে দিত, এরা পুরোটা পকেটে ঢুকিয়ে নেয়। এবং সর্বত্র চুরি, জোচ্চুরি, তোলাবাজি, চিটিংবাজি চারিদিকে ছড়িয়ে দিল একেবারে। কোনো নিয়ন্ত্রণ নেই, প্রশাসন নেই, কিচ্ছু নেই, সব উঠে গেল। সব মিলিয়ে গোটা পশ্চিমবাংলাকে প্রায় প্রশাসনিক নরককুণ্ডে পরিণত করেছিল সিপিএম। ফলে তৃণমূল। ফলে আল্টিমেটলি পশ্চিমবাংলা কিন্তু বিজেপিকে বেছে নিয়েছে। কিন্তু তা বলে সিপিএম এর অপরাধ তো ইয়ে করা যায় না, মানে ভুলে যাওয়া যায় না। আজ অবধি যা হয়েছে তার জন্য সিপিএম দায়ী। আর সবচেয়ে বড় কথা, ওরা এই যে হকারের কথা বলছে, আমি হকারের কিন্তু বিরোধী নই। আমি মনে করি হকারদেরও স্বাধীনতা থাকা উচিত জিনিসপত্র বিক্রি করার। কিন্তু বেআইনি দখলদারদের ব্যাপারে আমি বিরোধী। ফুটপাত সাধারণ মানুষ হাঁটবে, ফুটপাত মানুষের হাঁটার জন্য। হকাররা অর্গানাইজড, মানুষটা রাস্তায় হাঁটতে বাধ্য হচ্ছে, উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে, তার পরিবার নেই। আমি নিজের একটা দেখা ঘটনা বলি, শুনলে তোমার এখনো গা শিরশির করে উঠবে। একবার শিয়ালদা থেকে বিচ্ছিলাম, তখনও ট্রেনে চাপতাম। উল্টোডাঙা, আজ থেকে বোধহয় ১৫-১৬ বছর আগে, বেশিও হতে পারে, একটা ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটেছিল। রেল ১২-১৪টা লোকের ওপর দিয়ে চলে গিয়েছিল। একটা লোকের মুন্ডু ছিটকে পড়ে রাস্তায় পড়েছিল গিয়ে। এটা আমার চোখে দেখা বলে আমি বলছি। আমি কিছুদিন খেতে পারিনি ওইটা দেখে। কি হয়েছিল, একটা প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে মানুষ যেতে গিয়েছিল রেল লাইন পেরিয়ে। কারণ উল্টোডাঙা স্টেশন তুমি জানো, বিধাননগর রোড, অর্ধেক হকার নিয়ে বসে থাকে। উপরে গিয়ে উঠে যাওয়াটা প্রায় অসম্ভব মানুষের কাছে। ট্রেন আসছে, একটা ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়েছে, তাড়া করে মানুষ লাফিয়ে বেড়াতে গেছে। একটা গ্যালোপিং ট্রেন যাচ্ছিল, ১০-১২টা লোককে মেরে দিয়ে চলে গেছে। এই যে ১০-১২টা মানুষের পরিবার নেই, তার পরিবার সেদিন তার আর্নিং মেম্বারকে হারায়নি, তার পরিবার সেদিন লোকটা ফিরে আসেনি। এগুলো ভাববো না? এই সিপিএম গুলো ভাবে কি? আমি তো ওই জন্য বলি, সিপিএম তার আলিমুদ্দিন স্ট্রিটে ১০টা হকারকে বসাক, তার দলে আর লোক কোথায়? আলিমুদ্দিন স্ট্রিটে নিয়ে যাক, ওখানে একটা হকারদের দিয়ে ভেঙে হকারদের একটা সুন্দর সুপার মার্কেট করে দিক। এটা করবে না তো। আমার কথা, আমি কিন্তু মনে করি শহরে যারা হকারি করবে, ঘুরে ঘুরে জিনিস বিক্রি করবে, করতেই পারে, কিন্তু রাস্তার উপর স্থায়ী স্ট্রাকচারের আমি বিরোধী। স্টেশনগুলো রেল যাত্রীদের যাতায়াতের জন্য, চলাফেরার জন্য, সেই স্টেশনগুলোকে বেআইনিভাবে দখল করে রাখা যাবে না। রেল যাকে তাদের নিয়ম অনুযায়ী জায়গায় বসতে দেবে, তাকেই বসতে হবে। আর সবচেয়ে বড় কথা, যে জোর করে রাস্তা দখল করে বসে, সেটা বসায় কারা জানো? তোলাবাজেরা। তারা ওই জায়গা বসিয়ে ওদের কাছ থেকে দৈনিক টাকা নিয়ে যায়। ফলে এটা চলতে দেওয়া যায় না। ফলে সিপিএম এগুলোই করে। বিরাট তারা যেন মানবতাবাদী, একেবারে মহাকাশ থেকে নেমে এসছেন স্বর্গের দেবদূতরা। মোটেই তা নয়, ওসব তোলাবাজের কারবার। সিপিএমটাকে ওই তোলাবাজদের দল বলেই আমি মনে করি। সুতরাং ওদের যেন পশ্চিমবঙ্গবাসী যেন এই ভুল না করে যে সিপিএমকে নিয়ে আসা। আশা করি করবে না, কারণ বিজেপি এই ভুলটা করতে দেবে না। বিজেপি সুশাসন দিয়ে মানুষের মন জিতবে আগামী দিনে। সিপিএম যেন না আসতে পারে, সেই ব্যবস্থাই করতে হবে। একদম।
অর্থাৎ যেমনটা বিমল শঙ্কর নন্দ বললেন, পরিষ্কার যেমনটা দেখা যাচ্ছে বর্তমানে তৃণমূল ভেঙে খান খান হওয়ার সত্ত্বেও রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে সিপিএম যে কোনোভাবেই আর আসতে পারবে না পুরনো ঘটনার ভিত্তিতে। দীর্ঘ 35 বছরের বাম শাসনে যে ঘটনাগুলো ঘটেছে তারপরে সিপিএম এর প্রধান বিরোধী হিসাবে এগিয়ে আসার সম্ভাবনা যে নেই, সেই বার্তাই তিনি দিলেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দাঁড়িয়ে কংগ্রেসকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব একটা প্রয়োজন নেই বলেই তিনি মনে করছেন এবং কংগ্রেসে যাওয়ার সম্ভাবনাটাও কম, সেই বার্তাই কিন্তু দিলেন। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।